তো দেখো, আজকে আমরা শুরু করব কি যে রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ। তো আমরা এর আগে যে পার্টটা করছিলাম ওটা বলা যায় এই অধ্যায়ের প্রথম পার্ট। এখন যেটা করতেছি সেটা হচ্ছে এই অধ্যায়ের দ্বিতীয় পার্ট। ঠিক আছে, পরীক্ষার প্রশ্ন আসলে ওখান থেকে কিছু আসবে, এখান থেকে কিছু আসবে। মনে করো যে যদি সৃজনশীল দুইটা আসে তাহলে প্রথম পার্ট থেকে একটা আসবে, দ্বিতীয় পার্ট থেকে একটা আসবে। মানে প্রথম পার্টটা ওই যে ম্যাথ টাইপ বলা যায়, আর এখানে অনেক থিওরি আছে। দেখো, এখানে আমরা যদি প্রথমেই বলি যে রাসায়নিক বিক্রিয়া, তাহলে প্রথমে প্রশ্ন আসবে যে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। যে যদি কোনো পরিবর্তনের ফলে কোনো পদার্থ তার নিজের ধর্ম ও বৈশিষ্ট্য হারিয়ে নতুন ধর্ম লাভ করে, সেই পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলে। যে প্রক্রিয়া রাসায়নিক পরিবর্তন ঘটে সেই প্রক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে। অর্থাৎ মনে করো তোমার কাছে একটা পদার্থ আছে, সেই পদার্থটা যদি পরিবর্তন হয় অন্য কোনো একটা ধর্মে চলে যায়, মনে করো বর্তমানে একটা ধর্ম আছে কিন্তু পরিবর্তন হয় আর একটা ধর্ম এবং বৈশিষ্ট্য লাভ করে, তখন সেটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। এবং যে প্রক্রিয়ার মধ্যে আমাদের রাসায়নিক পরিবর্তনটা ঘটে তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থাপন করার জন্য যে রাসায়নিক আহ, যে সমীকরণ ব্যবহার করা হয় সেই সমীকরণকে রাসায়নিক সমীকরণ বলে। পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে রাসায়নিক সমীকরণ কাকে বলে, কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না, তাও আসতে পারে। তাহলে কি, যে রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থাপন করার জন্য যে সমীকরণ ব্যবহার করা হয় সেই সমীকরণকে রাসায়নিক সমীকরণ বলে। যেমন আমি যদি বলি যে মনে করো যে দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন মিলে পানি উৎপন্ন হয়, তাহলে এটাকে যদি আমি এখন বাংলা ভাষায় প্রমাণ করতে চাই তাহলে কি লিখতে হবে, যে যে দুইটি হাইড্রোজেন বা এখানে হাইড্রোজেন লিখতে হবে, তারপর একটি অক্সিজেন মিললে কি পানি উৎপন্ন হয়। তো এত বড় লাইন তো আমাদের লিখতে অসুবিধা, তাই না? এর জন্য আমরা কি করব, আমরা এই বিক্রিয়াটাকে সংক্ষেপে উপস্থাপন করব। এর জন্যই আমাদের মেনলি রাসায়নিক বিক্রিয়া উৎপত্তি। তাহলে আমরা এটাকে সংক্ষেপে কিভাবে লিখতে পারবো, যে দুইটা হাইড্রোজেন প্লাস একটা অক্সিজেন মিলে আমাদের উৎপন্ন হচ্ছে পানি। তাহলে আমরা এটা দ্বারা আমরা মাত্র তিনটা শব্দে এখানে পুরোটাকে প্রমাণ করতে পারলাম। আর যদি বাংলায় লিখতে হতো তাহলে কি অনেক বেশি আমাদের লিখতে হতো। তো এরপর আসো, এবার আসলে আমাদের এই অধ্যায়ের বলা যায় যে স্টার্ট শুরুর যে জিনিসটা সেটা কি, যে যে সকল পদার্থ নিয়ে রাসায়নিক বিক্রিয়া শুরু হয় সেই সকল পদার্থকে বলা হয় বিক্রিয়ক। এটা অবশ্যই মনে রাখতে হবে, যে কোনো একটা বিক্রিয়া যে সকল পদার্থ নিয়ে শুরু হবে তাদেরকে বলা হয় বিক্রিয়ক। যে বিক্রিয়ার ফলে নতুন ধর্মবিশিষ্ট যে যে সকল পদার্থ উৎপন্ন হয় সেই সকল পদার্থকে উৎপাদ বলে। তাহলে এটা বিক্রিয়ার ফলে নতুন ধর্মবিশিষ্ট যে সকল পদার্থ উৎপন্ন হয় সে সকল পদার্থকে উৎপাদ বলে। তাহলে এই দুটো লাইন মার্ক করে নাও, এই দুটাকে পরীক্ষা আসতে পারে। তাহলে এখানে বলছে কি, মনে করো আমার কাছে দুইটা মৌল আছে, আমি নাম দিলাম এ আর বি। ঠিক আছে, এ আর বি আমাদের বিক্রিয়া করে আমাদের মনে করো উৎপন্ন হলো সি আর ডি। এগুলার ধর্ম প্রত্যেকটা আর কি আলাদা আলাদা। তাহলে আমরা বিক্রিয়াটা শুরু করছি এবং এ নিয়ে আর হচ্ছে বি নিয়ে, তাহলে এ এবং বি কে আমাদের বলা হবে উৎপাদ। কারণ উৎপাদ বলতেছি কেন, বিক্রিয়ক। বিক্রিয়ক অর্থাৎ যে সকল মৌলিক পদার্থ নিয়ে বা যে সকল পদার্থ নিয়ে আমাদের বিক্রিয়াটা শুরু হয় সেটা হচ্ছে বিক্রিয়ক। আর এই যে আমাদের যেগুলো উৎপন্ন হচ্ছে এগুলোকে বলা হয় উৎপাদ। অর্থাৎ কোন একটা বিক্রিয়ার শেষে আমাদের যে উৎপন্ন যে পদার্থগুলো হবে সেগুলোকে আমরা বলবো উৎপাদ। তো এরপর এখানে কিছু রুলস দেওয়া আছে। এখানে দেখো কি বলছে, যে রাসায়নিক বিক্রিয়াকে সমীকরণে রাসায়নিক সমীকরণ আকারে লেখার জন্য অনেকগুলো নিয়ম মানা হয়। সেগুলো হচ্ছে, এটা পরীক্ষায় তোমার গতে বা ঘতে আসতে পারে। আসতে পারে কি, যে রাসায়নিক বিক্রিয়াগুলো লেখার নিয়মগুলো লিখো। তাহলে এখানে যে চার পাঁচটা মানে রুলস আছে, এই রুলস গুলো একটু ভালোভাবে মনে রাখতে হবে। মানে মুখস্থ করতে হবে এটা না, জাস্ট এখান থেকে কি বুঝতে পারছো সেটা লিখলেই হলো। ঠিক আছে, তো এগুলো খুবই ইজি, এগুলো মুখস্থ করার দরকার নেই, একবার পড়লেই মনে রাখবে, মনে থাকবে আর কি। এখানে দেখো কি বলছে, যে গণিতে যেমন সমীকরণের মাঝে একটি সমান চিহ্ন ব্যবহার করি, তেমনি কোনো রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক বাম পাশে এবং উৎপাদ ডান পাশে লিখে তাদের মাঝে একটি সমান চিহ্ন বা তীর চিহ্ন বসাতে হবে। তো মনে করো আমরা কি লিখি, যে 2 + 3 = 5 লিখি, এখানে আমরা কি সমান চিহ্ন দেই, কারণ হলো এদিকেও যা এদিকেও তা, তাই না? তো এরকম ভাবে আমাদের রাসায়নিক বিক্রিয়া লেখার জন্য আমাদের সমান চিহ্ন দিতে হবে, অথবা কি আমাদের তীর চিহ্ন দিতে হবে। তাহলে একটু আগে যেরকম দেখলাম যে দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে, যেখানে আমি সমান চিহ্ন দিতে পারি অথবা কি একটা তীর চিহ্ন দিয়ে এরকম করে কি তীর চিহ্ন দিতে পারি, যে কোনো একটা দিলে হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো পানি। এরপর বলছে দেখো, যে বিক্রিয়ক সমূহ এবং উৎপাদ সমূহকে রাসায়নিক প্রতীক বা সংকেতের মাধ্যমে লেখা হয়। তাহলে যে এটা কি আমাদের সংকেত আকারে লেখা হচ্ছে এখানে, যে বিক্রিয়ায়
একাধিক বিক্রিয়ক থাকলে বিক্রিয়ক সমূহের মাঝে যোগ চিহ্ন দিতে হয়, এবং একাধিক উৎপাদ থাকলে উৎপাদক সমূহের মাঝে যোগ চিহ্ন দিতে হয়। এই যে এখানে যেরকম আমি লিখছি, তো এখানে দেখো যে আমাদের বিক্রিয়ক আছে দুইটা, এই জন্য আমি মাঝখানে গিয়ে একটা যোগ চিহ্ন দিচ্ছি। তাহলে HCl প্লাস ক্ষার বলো একটা সোডিয়াম হ্যাঁ। হাইড্রোক্সাইড এটা দিলাম। হুম। ঠিক আছে, তাহলে আমাদের এদিকে উৎপন্ন হবে কি NaCl প্লাস H। তার মানে আমাদের যদি বিক্রিয়া যদি দুইটা থাকে তাহলে মাঝখানে আমাদের কি দিতে হবে, একটা যোগ চিহ্ন দিতে হবে। এবং উৎপাদও যদি একের অধিক থাকে তাহলে আমাদের মাঝখানে একটা কি যোগ চিহ্ন দিতে হবে, এটাই বলছে। তাহলে 1 নম্বর রুলসে বলছে কি যে মাঝখানে সমান চিহ্ন দিতে হবে, এবং 2 নম্বর রুলসে বলছে যে যদি একের অধিক আমাদের উৎপাদ অথবা বিক্রিয়ক হয় তাহলে তাদের মাঝখানে আমাদের যোগ চিহ্ন দিতে হবে। তারপর 3 নম্বরে দেখো কি বলছে, যে যে প্রক্রিয়া সমীকরণের বাম পাশে বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যা এবং ডান পাশে ও একই ও ডান পাশের ওই একই মৌলের পারমাণবিক সংখ্যা সমান হয় সেই প্রক্রিয়াকে রাসায়নিক সমীকরণের সমতা বলে। অর্থাৎ যে প্রক্রিয়ার মধ্যে আমাদের আমাদের সমীকরণের ডান পাশের যে মৌলিক সংখ্যা বা মৌলের সংখ্যা এবং ওই উৎপাদের যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো সেম করার যে প্রক্রিয়াটা তাকে বলা হয় রাসায়নিক সমীকরণের সমতা। তাহলে দেখো আমাদের, আমি যদি এই বিক্রিয়াটা এরকম লিখি যে H2 + O2, আমাদের উৎপন্ন হচ্ছে হলো H2O। এটা হলে এমনিতেই একটা সিম্পল আমরা একটা বিক্রিয়া লিখতে পারি। কিন্তু দাদা এখানে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে হচ্ছে দুইটা, এটা হাইড্রোজেন আছে দুইটা, সমান সমস্যা নাই যেহেতু দুই দিকে সেম আছে। কিন্তু এখানে দেখো অক্সিজেন আছে দুইটা, এখানে অক্সিজেন আছে কয়টা, একটা। তাহলে যেহেতু এখানে দুইটা এখানে একটা, তার মানে কি এখানে সমতা হয় নাই, তাহলে এখানে আমরা একটা 2 দিব। তাহলে 2 দিলে আমাদের অক্সিজেন দুইটা সমান হয়ে গেছে। তো অক্সিজেন সমান তো হয়ে গেছে, কোনো সমস্যা নাই, কিন্তু আরেকটা ভেজাল হয়ে গেছে। এখন এখানে আগে ছিল হাইড্রোজেন। হাইড্রোজেন দুইটা, কিন্তু এখন দুই দ্বারা গুণ করার ফলে এখন হাইড্রোজেন হলো চারটা। বাট এখানে হাইড্রোজেন আছে কয়টা, দুইটা। এর জন্য এখানে একটা 2 দ্বারা গুণ করবো। এই যে আমি এখানে বিক্রিয়ার ডান পাশে এবং বাম পাশে যে মৌলিক যে পদার্থগুলো আছে বা মৌলগুলো আছে তাদের সংখ্যাটা আমি সমান করলাম। এদের সংখ্যাটা সমান করলাম, এটাকেই বলা হয় রাসায়নিক সমীকরণের সমতা। বুঝছো, অনেক বিক্রিয়ার মধ্যে আমাদের বলবে যে বিক্রিয়াটির সমতা আবেদন করো বা সমতা করো। তাহলে এরকম করে আমি কি বিক্রিয়াগুলোকে সমতা আবেদন করতে পারি। এটা গেল আমাদের 3 নম্বরে, যে প্রত্যেকটা বিক্রিয়া ডান পাশে এবং বাম পাশে মৌলের আমাদের সংখ্যাগুলো সেম থাকতে হবে। মনে করি এদিকে হাইড্রোজেন আছে চারটা, ওদিকে হাইড্রোজেন আছে তিনটা, এরকম হলে হবে না, আমাদের কি সেম রাখতে হবে। তো এখানে আরেকটা জিনিস বলছে দেখো, এখান থেকে বলা যায়। তো পরেরটা পড়ি আগে, যে কখনো কখনো বিক্রিয়ার সমতা না করেও বিক্রিয়া দেখানো হয়, তখন সমান চিহ্ন না দিয়ে তীর চিহ্ন ব্যবহার করতে হয়। মনে করো এখান থেকে আমাদের জাস্ট বিক্রিয়াটা বোঝানো হয়েছে, বাট এখানে সমতা বিধানটা করা নেই। যেখানে সমতা বিধান করা থাকবে সেখানে আমরা এই তীর চিহ্ন দিতে পারি, সমান চিহ্ন দিতে পারি। কিন্তু যদি আমাদের সমতা বিধান না করা থাকে তখন আমরা সমান চিহ্ন ইউজ করবো না, তখন আমরা এই তীর চিহ্নটা ইউজ করবো। বুঝতে পারছো? যদি আমাদের সমান দেওয়া থাকে তাহলে আমি সেখানে সমানও ব্যবহার করতে পারবো, তীর চিহ্ন ব্যবহার করতে পারবো, দুইটা ব্যবহার করতে পারবো। কিন্তু যদি আমাদের মৌলের সংখ্যাগুলো সেম না থাকে, একদিকে বেশি একদিকে কম থাকে, তাহলে সেখানে আমরা তীর চিহ্ন দিয়ে ব্যবহার করতে পারি। তো সেখানে আমরা পরবর্তীতে আহ, যদি চাই তাহলে সেটাকে আমরা আবার সমতা বিধান করে সেম করতে পারি উভয় দিকে মৌলিক সংখ্যা। এরপর দেখো কি বলছে, যে অনেক সময় বিক্রিয়ক ও উৎপাদের ভৌত অবস্থা উল্লেখ করে রাসায়নিক বিক্রিয়া লেখা হয়। ভৌত অবস্থা কিরকম, যেমন এই বিক্রিয়াটা ক্ষেত্রে দেখো এখানে হাইড্রোজেন আছে, তা আমরা জানি যে হাইড্রোজেন গুলো আমাদের স্বাভাবিকভাবে গ্যাস আকার থাকে। এর জন্য এই যে হাইড্রোজেনের সাইডে আমরা কি গ্যাস আকারে লিখে দিই। তারপর যেমন অক্সিজেন আছে, এটাও গ্যাস আকারে, এর জন্য কি আমরা জি লিখে দিই। কিন্তু যে পানিটা হচ্ছে কি লিকুইড, এর জন্য আমরা সাইড দিয়ে, যেহেতু পানি তরল এর জন্য কি এল লিখে দিই। তো এখানে তাই বলছে যে যদি আমাদের সলিড হয় অর্থাৎ কঠিন পদার্থ হয় তখন আমরা লিখি হলো এস। তাহলে কঠিনের সময় কি লিখবো, এস, এসটা হচ্ছে সলিড। তারপর যদি তরল হয় তাহলে তখন লিখবো হলো হচ্ছে এল, এল তে লিকুইড। আর কোন পদার্থ গ্যাসীয় অবস্থায় নাম গ্যাস, এর জন্য আমরা লিখবো হলো জি। তার মানে এখান থেকে কি কি করলাম, এখানে বললাম যে কঠিন যখন থাকবে তখন লিখবো এস, আর যখন লিকুইড থাকবে বা তরল পদার্থ থাকবে তখন লিখবো এল, আর যদি গ্যাস থাকে তখন আমরা লিখবো হচ্ছে জি। কোন পদার্থ পানিতে দ্রবীভূত হলে সেই দ্রবণকে বলা হয় জলীয় দ্রবণ। জলীয় দ্রবণের ইংরেজি নাম অ্যাকুয়াস সলিউশন। এর প্রথম দুইটি বর্ণ নিয়ে এ কিউ লিখতে হয়। অর্থাৎ যদি আমাদের জলীয় দ্রবণ হয়, জলীয় দ্রবণের মধ্যে আমরা সাইডে কি লিখবো, অ্যাকুয়াস লিখবো, অর্থাৎ এ কিউ লিখবো। ঠিক আছে, এগুলো সিম্পল জিনিস বুঝতে পারবে। তাহলে এখান থেকে চারটা জিনিস পাইলাম। একটা কি, এটা হচ্ছে প্রোটিন হলো এস,
তারপর হচ্ছে গ্যাস হলে তো জি, এটা বোঝাই যায়। তারপর যদি তরল হয় তাহলে হচ্ছে এল। আর যদি সেটা জলীয় দ্রবণ হয় তাহলে সেটাকে আমরা লিখবো অ্যাকোয়াস, এ কিউ লিখবো। তাহলে এরপর এগুলা তেমন কোনো কিছু না, এগুলো পড়লে বুঝতে পারবা। এখানে কি বলছে যে তবে যদি কোনো বিক্রিয়ায় কতটুকু তাপ উৎপন্ন হয় বা কতটুকু তাপ শোষিত হয় তার সমীকরণে দেখাতে হয়, তবে সেক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার সমতা আহ করতে হবে এবং বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা লিখতে হবে। অর্থাৎ আমরা যদি কোনো একটা বিক্রিয়াকে সমতা বিধান করতে চাই, তাহলে সেখানে কতটুকু তাপ উৎপন্ন হয় সেগুলো আমাদের যদি জানতে চাই, তখন অবশ্যই বিক্রিয়াটাকে সমতা বিধান করে নিতে হবে। কোনো বিক্রিয়া সমতা বিধান না করে আমরা সেখানকার যে তাপের হিসাব এগুলো করতে পারবো না। দেখো এখানে বলছে কি যে কঠিন কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, সেক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া নেবে। তো এই বিক্রিয়াগুলো এমনিতেই একটু জাস্ট দেখে রাখো, বুঝছো, যে কার্বন আর অক্সিজেন মিলে কি হয়। আমাদের এগুলো পরীক্ষা আসবে না, বড় বড় জিনিস যদি আসে, বাট ছোট ছোট জিনিসগুলো না বুঝলে আমরা কিন্তু পরবর্তী জিনিসগুলো পাবো না, বুঝছো। তাহলে এমনিতেই সিম্পলি মনে রাখো যে কার্বন এবং অক্সিজেন মিলে আমাদের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আর কার্বনটা হচ্ছে সলিড আর অক্সিজেনটা গ্যাস, আর কার্বন ডাই অক্সাইড এটা নিজের একটা গ্যাস। এই বিক্রিয়াটা মনে রাখতে হবে, এই বিক্রিয়াগুলো পরীক্ষা আমাদের কাজে লাগবে। কাজে লাগবে কি রকম? আমাদের মনে করো যে একটা বিক্রিয়া দেওয়া থাকবে, এখানে দেওয়া থাকবে হচ্ছে এই। এখন এই বিক্রিয়াটা আমাদের নির্ণয় করতে হবে। তারপর এই বিক্রিয়াকে বিভিন্ন বৈশিষ্ট্য আমাদের চাইতে পারে, বুঝছো। তাহলে এই যে বিক্রিয়াটা এখন যেটা বলতেছি মানে পড়াচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে তুমি মার্ক করে নাও। যে ক্যালসিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি থাকে, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস কি পানি উৎপন্ন হবে। তো একটা জিনিস খেয়াল রাখবা যে যেখানে যেখানে আমাদের কার্বনেট থাকবে, বুঝছো, সেখানে যেখানে কার্বনেট থাকবে সেখানে ইজিলি আমরা লিখতে পারবো যে কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হবে। যেখানে খেয়াল করবা যে কার্বনেট আয়নটা আছে, যে CO3টা আছে, দেখো এখানে যে CO3টা আছে, তাহলে যদি এটা থাকে তাহলে অবশ্যই আমাদের বিক্রিয়ার ডান পাশে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হবে। আর এই যে এই নামগুলো খেয়াল রাখবা, কারণ পরীক্ষায় যদি বাংলায় আসে যে ক্যালসিয়াম ক্লোরাইড, এবং তুমি যদি লিখতেই না পারো কোনটা ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে তো হবে না, তাই না? তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড, তারপর এটা কার্বন ডাই অক্সাইড, এটা তো পারবা। তারপরে এটা নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বন। এটা ইজিলি বোঝা যায় যে CO3 যে আয়নটা আছে এটার নাম কি বলো দেখি। এটার নাম হচ্ছে কার্বনেট। ক্যালসিয়াম আছে এর জন্য বলবো আমরা ক্যালসিয়াম কার্বনেট। এখানে ক্লোরিন আর ক্যালসিয়াম আর ক্লোরিন আছে, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড এগুলো পাবা। সেই বিক্রিয়াটা মনে রাখবো। যে কোনো কোনো রাসায়নিক বিক্রিয়ায় তাপ প্রয়োগে সংঘটিত হয়, সেক্ষেত্রে তীরের উপর দিয়ে ডেল্টা চিহ্ন দিতে হবে। যেমন কঠিন ম্যাগনেসিয়াম নাইট্রেটকে তাপ প্রয়োগ করলে ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। অর্থাৎ এখানে এই যে একটা আমাদের মৌল আছে, এই মৌলটা একলা একলা বিক্রিয়া ঘটাবে না, কিন্তু আমি যদি এখানে তাপ প্রদান করি তখন এটা ভেঙে আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড, তারপর হচ্ছে কি এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে যদি কোনো একটা বিক্রিয়া আমাদের তাপ প্রদান করে এরপর আমাদের আহ বিক্রিয়াটা ঘটিতে হয়, তখন আমরা এই উপরে ডেল্টা চিহ্ন দেব। এই ডেল্টা চিহ্ন দ্বারা বোঝায় যে এই বিক্রিয়ার মধ্যে আমাদের কি তাপ প্রদান করা হয়েছে।